ব্যবসার লাভ, দারুণ ব্যাপার তাই না? কিন্তু এই লাভের টাকাটা এটা ঠিক কোথায় যায়, কেউ কি ভেবে দেখেছি? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। বছর শেষে যখন মোটা অঙ্কের লাভ হয় তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। এই টাকাটা কি হাওয়া হয়ে যায়, নাকি এর কোনো আসল ঠিকানা আছে? আচ্ছা চলুন তো এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করি। ভাবুন তো, লাভের ১ টাকা, আমরা ঠিক ওই ১ টাকার পিছু নেব, দেখব কিভাবে ওটা ভাগাভাগি হচ্ছে, কিভাবে খাতায় লেখা হচ্ছে, আর শেষে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে। বেশ মজার একটা যাত্রা হতে চলেছে, তাই না? তো সবার আগে চলুন দেখি মালিক আর তার ব্যবসার মধ্যে টাকার লেনদেনটা কিভাবে হয়। ব্যাপারটা অনেকটা জানেন একটা টু ওয়ে রাস্তার মতো, টাকা এদিকেও আসে ওদিকেও যায়। প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো মূলধনের সুদ বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ব্যাপারটা কি? সহজ করে বললে, যখন মালিক নিজের টাকা ব্যবসায় লাগান, মূলধন যোগান দেন, তখন ব্যবসা সেই টাকাটা ব্যবহার করার জন্য মালিককে একটা সুদ দেয়, টাকাটা ব্যবসা থেকে মালিকের দিকে যাচ্ছে। যদি আরও সহজ করে বুঝতে হয় তাহলে এভাবে ভাবুন, ব্যবসা যেন মালিকের টাকাটা ব্যবহার করার জন্য তাকে একটা ভাড়া দিচ্ছে, সিম্পল। আর এই ভাড়াটা, ওটা তো ব্যবসার জন্য একটা খরচ, তাই না? আচ্ছা, এই হিসাবটা তো খাতায় তুলতে হবে, তাই না? এটা ২ জায়গায় এন্ট্রি হয়। ১, যেহেতু এটা ব্যবসার একটা খরচ, তাই এটা চলে যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আর ২, এই টাকাটা তো মালিকের অংশীদারিত্ব বাড়াচ্ছে, তাই না? তো এটা ব্যালেন্স শিটে মালিকের ক্যাপিটালের সাথে যোগ হয়ে যায়। ব্যাস, এটুকুই। এবার চলুন ঠিক উল্টো দিকের রাস্তায় যাওয়া যাক, ব্যবসা থেকে মালিকের দিকে টাকা যাওয়ার আর একটা পথ। এটাকে বলে উত্তোলন বা ড্রয়িংস। সোজা কথায়, মালিক যখন তার নিজের দরকারের জন্য ব্যবসা থেকে টাকা বা অন্য কিছু তুলে নেন, সেটাই হলো উত্তোলন। এটাকে অনেকটা এভাবেও ভাবা যায় যে মালিক কোম্পানিতে তার যে শেয়ার বা অংশ আছে সেখান থেকে যেন একটা অ্যাডভান্স বা অগ্রিম নিয়ে নিচ্ছেন। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা কিন্তু কোনোভাবেই ব্যবসার খরচ নয়। এর হিসাবটাও বেশ মজার। ৩টে ধাপে হয়। প্রথমে একটা টেম্পোরারি বা অস্থায়ী ড্রয়িংস অ্যাকাউন্ট খোলা হয়, টাকাটা ওখানে লেখা হয়। তারপর ব্যবসা থেকে তো ক্যাশ টাকা বা ব্যাংক ব্যালেন্স কমে গেল, তাই না? তো সেই হিসাবটা ঠিকঠাক করা হয়। আর সবশেষে বছরের শেষে গিয়ে এই ড্রয়িংস অ্যাকাউন্টের মোট টাকাটা মালিকের ফাইনাল ক্যাপিটাল থেকে সোজা মাইনাস করে দেওয়া হয়, কারণ ওই টাকাটা তো তিনি আগেই নিয়ে নিয়েছেন। তাহলে এক নজরে যদি দেখি, পার্থক্যটা কি? মূলধনের সুদ, টাকা মালিকের কাছে যায়, এটা ব্যবসার খরচ, আর মালিকের শেয়ার বাড়ে। আর উত্তোলন ঠিক তার উল্টো, মালিক টাকা তুলে নেন, এটা ব্যবসার খরচ না, আর মালিকের শেয়ার কমে যায়। একদম পরিষ্কার, তাই না? এখন প্রশ্ন হলো, এত সব হিসাব রাখার দরকারটা কি? দরকারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সঠিক হিসাবের ওপর ভিত্তি করেই কিন্তু ব্যবসার আসল ভ্যালু বা মূল্যায়নটা হয়। ট্যাক্সের হিসাব হয়, ব্যাংক থেকে লোন পাওয়া যাবে কিনা সেটাও নির্ভর করে। বছর শেষে মালিকের আসল শেয়ার কতটুকু, তার একটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি পেতে হলে এই হিসাবটা একদম নিখুঁত হওয়া চাই। আচ্ছা, লাভের সব টাকা তো আর মালিক নিয়ে যান না, তাই না? লাভের একটা বড় অংশ কিন্তু ব্যবসার ভেতরেই রেখে দেওয়া হয়। কেন? ভবিষ্যতের কথা ভেবে। চলুন তো দেখি এই টাকাটার কি হয়। এই যে টাকাটা রেখে দেওয়া হলো, এটাকে বলে সাধারণ সঞ্চিতি বা জেনারেল রিজার্ভ। নাম শুনে বোঝা যাচ্ছে, তাই না? এটা হলো লাভের সেই অংশটা যেটা কোনো নির্দিষ্ট কাজে এখনই খরচ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা হয়। একটা সেফটি নেট বলতে পারেন। কিন্তু ভুলেও ভাববেন না যে এই টাকাটা সিন্ধুকে অলসভাবে পড়ে থাকে। একদমই না। এটা আসলে কোম্পানির একটা সেভিংস অ্যাকাউন্টের মতো, বিপদের দিনের বন্ধু বা ভবিষ্যতের কোনো বড় স্বপ্নের জ্বালানি। এই টাকাটাই শক্তি যোগায়। একটা ভালো জেনারেল রিজার্ভ থাকলে কোম্পানির হাতে অনেকগুলো সুপার পাওয়ার চলে আসে। যেমন ধরুন, বাজারে মন্দা চললে এই রিজার্ভ একটা সুরক্ষা কবচের মতো কাজ করে, ব্যবসাটাকে ভাসিয়ে রাখে। আবার ধরুন, নতুন কোনো শাখা খোলার প্ল্যান আছে বা নতুন মেশিন কেনার দরকার, সেই টাকাটাও এখান থেকে আসতে পারে। আর কি হয় জানেন? ঋণদাতাদের কাছে কোম্পানির একটা দারুণ ইমেজ তৈরি হয়। তারা বোঝে কোম্পানিটা আর্থিকভাবে খুব গোছানো, ফলে লোন পাওয়াটাও সহজ হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? যখন একটা কোম্পানি রিজার্ভ তৈরি করে তখন এটা একটা সিগন্যাল দেয়। সিগন্যালটা হলো, আমরা শুধু আজকের লাভের কথা ভাবছি না, আমরা আগামী ১০ বছরের কথা ভাবছি। আমরা একটা লম্বা রেসের ঘোড়া। আর বিনিয়োগকারী বা যারা লোন দেয় তারা এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করে। তো সারা বছর ধরে এত যে লেনদেন হলো, এত যে ঘটনা ঘটল, এই পুরো গল্পটা বছরের শেষে একটা জায়গায় এসে আনুষ্ঠানিকভাবে লেখা হয়। চলুন এবার আমরা সেই ফাইনাল চ্যাপ্টারে যাই। এই ফাইনাল চ্যাপ্টারটার নাম হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী। এটা কি ঠিক একটা গল্পের বইয়ের মতো ভাবা যায়, যে বইয়ে একটা ব্যবসার পুরো বছরের জার্নিটা লেখা থাকে।
এই গল্পের অন্যতম প্রধান চরিত্র হল মালিকানা সত্ত্ব। এর হিসাবটা কিন্তু দারুণ সোজা। দেখুন, বছরের শুরুতে মালিকের যে ক্যাপিটাল ছিল তার সাথে যোগ হয় এই বছরের নেট প্রফিট বা নিট লাভ। তারপর মালিক ব্যক্তিগত কাজে যে টাকাটা তুলে নিয়েছেন মানে উত্তোলন, সেটা বাদ দেয়া হয়। আর এই যোগ বিয়োগেই পরেই আমরা পেয়ে যাই বছরের শেষে মালিকের আসল শেয়ার বা এন্ডিং ক্যাপিটাল। মালিকের শেয়ারের এই যে ওঠানামার হিসাব, এটা কিন্তু শুধু কোনো একটা দেশের নিয়ম না, এটা বিশ্বজুড়ে অ্যাকাউন্টিংয়ের একটা ফান্ডামেন্টাল বা মৌলিক নিয়ম। সব দেশেই এভাবে ব্যবসার মালিকের অংশীদারিত্বের হিসাব রাখা হয়। আর এটাই দারুণভাবে দেখিয়ে দেয় যে ছোটখাটো প্রত্যেকটা সিদ্ধান্ত, টাকা তোলা হোক বা মূলধনের সুদ নেওয়া হোক, কিভাবে বছর শেষে মালিকের ফাইনাল পজিশনকে বদলে দেয়। প্রত্যেকটা লেনদেনই কিন্তু এই শেষ অঙ্গের একটা অংশ। আর আমাদের গল্পের একদম শেষ পাতা, ক্লাইম্যাক্সটা হলো ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র। এখানে কোম্পানির পুরো আর্থিক অবস্থার একটা স্ন্যাপশট থাকে। এর একদিকে থাকে সব অ্যাসেট বা সম্পদ, আর অন্যদিকে থাকে লায়াবিলিটিস বা দায় এবং মালিকের শেয়ার। আর দেখুন, এই মালিকের শেয়ারের অংশেই কিন্তু আমাদের সেই জেনারেল রিজার্ভ আর হিসেব করে বের করা এন্ডিং ক্যাপিটাল দুটোই বসে আছে। আর একে ব্যালেন্স শিট কেন বলে জানেন? কারণ দুই দিক সবসময় সমান হতেই হবে। তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা ছিল, লাভের টাকাটা গেল কোথায়, এখন উত্তরটা পরিষ্কার, তাই না? টাকাটা কিন্তু মোটেই হারিয়ে যায়নি। এর একটা অংশ মালিককে সুদ হিসেবে দেওয়া হয়েছে, আরেকটা অংশ তিনি নিজের প্রয়োজনে তুলে নিয়েছেন, আর বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কোম্পানির ভবিষ্যৎ আরও মজবুত করার জন্য আবার ব্যবসাতেই বিনিয়োগ করা হয়েছে। এখন যেহেতু লাভের টাকার পুরো রাস্তাটা আমাদের চোখের সামনে পরিষ্কার, আসল প্রশ্নটা হলো একজন বিচক্ষণ ব্যবসায়ী তার লাভের পরের অংশটা দিয়ে কি করবেন? সেই টাকাটা কি মালিকের পকেটে যাবে নাকি ব্যবসার ভিত আরও শক্ত করবে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণই কৌশলগত, আর এখানেই একজন সফল ব্যবসায়ীর আসল পরিচয়।